যাচ্ছে তো? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি স্লাইড। সিলেবাসে একটু আলোচনা করেছিলাম কি আছে সিলেবাসে, এবং এটা ছিল আচ্ছা সিলেবাস একটু বলি। এখানে আমরা ট্রান্সলেশন লাইনটা আজকে শুরু করে দিচ্ছি। এটা যেহেতু ইন্ট্রোডাক্টরি স্লাইড, এখানে বেসিক আইডিয়া ছিল, তো মূলত ট্রান্সমিশন লাইনই হচ্ছে আমাদের মেইন থিং, ওটাই আমরা আজকে ইনশাআল্লাহ শুরু করব। তারপরে এখানে কিছু টেক্সট বইয়ের নাম দেওয়া আছে: মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, ডেভিড পোজার, ফিল্ডস এন্ড ওয়েবস ইন কমিউনিকেশন ইলেকট্রনিক্স, সাইমন রেম ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো কন্টেন্ট আছে তো ইন্ট্রোডাকশন টু মাইক্রোওয়েভস, প্রপার্টিজ অফ মাইক্রোওয়েভস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওয়েভ গাইড, এগুলো আমরা দেখেছি ওয়ান বাই ওয়ান। ওই যে ওয়েভ নিয়ে আমরা দেখেছিলাম কি ধরনের ওয়েভ আছে, মেকানিক্যাল ওয়েভ নাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর আবার ভাগ আছে: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল, আল্ট্রাভায়োলেট, এরকম বিভিন্ন রকম ইয়ে আছে আর কি। তো মূলত মাইক্রোওয়েভটা কি, মাইক্রোওয়েভ কি এখানে আমরা আলোচনা করেছি। যেমন মাইক্রোওয়েভ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার রেঞ্জ হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ, এবং তার ওয়েভ লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার থেকে 1 মিলিমিটার, এবং এটাকে বলা হয় ভেরি শর্ট ওয়েভ বলা হয়। এবং এটা হচ্ছে যে শর্টেস্ট ওয়েভ লেন্থ রিজিয়ন অফ দ্য রেডিও স্পেকট্রাম। এবং এখানে ছবি আছে মাইক্রোওয়েভের, ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, বা ইলেকট্রিক ওয়েভ আর ম্যাগনেটিক ওয়েভ দুটো মিলিয়ে যেভাবে মাইক্রোওয়েভ হয়, টোটালটা মিলিয়ে কিন্তু মাইক্রোওয়েভ। মানে এই রেঞ্জের মধ্যে 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে যা আছে সবই মাইক্রোওয়েভ। তারপরে এখানে আছে ব্যান্ড দেওয়া আছে: হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড 3 to 30 মেগাহার্টজ, ভিএইচএফ ব্যান্ড 30 to 300, এভাবে বিভিন্ন রকম ব্যান্ড আছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তো মাইক্রো শুরু হয়েছে ইউএইচএফ থেকে, আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি থেকে। স্যার খুব নয়েজ হচ্ছে স্যার, আমাদের কার থেকে স্যার হচ্ছে এটা? নয়েজ হচ্ছে? জি নয়েজ স্যার, এখন থেমে গেছে হ্যাঁ, এই স্যার, কারণটা সবাইকে মিউট করে দিলে স্যার। সবাই না, আমার এখানে ওই যে পাশের বাসায় ইয়ে ছিল, ওই যে গাড়ি গ্যারেজের উপরে তো বাসা, তো ও গাড়ির আচ্ছা ইয়ে আচ্ছা। শোনা যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা। ওটাই তো, এখানে ইউএইচএফ হচ্ছে 300 থেকে শুরু হয়েছে। তো 300 মেগাহার্টজ থেকে, তো 300 থেকে 300 গিগাহার্টজ যে রেঞ্জটা, এটা মূলত মাইক্রোওয়েভ। এর মধ্যে কিছু ভাগ আছে, ব্যান্ড আছে, কিন্তু ব্যান্ডেরটা দেখানো হয়েছে। এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ প্রপার্টি। আমরা দেখতেছি মাইক্রোওয়েভ বিভিন্ন প্রপার্টি। পাঁচটা প্রপার্টি আমরা দেখলাম। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ দেওয়া আছে মাইক্রোওয়েভের কিছু, আমরা আলোচনা করেছি কতদিন। তারপরে কিছু লিমিটেশন আছে মাইক্রোওয়েভের, যেমন মাইক্রোওয়েভের প্রোপাগেট করার জন্য কোনো অবস্টাকল থাকতে পারবে না সামনে। তারপরে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিছু খরচ যায়, মাইক্রোওয়েভ হচ্ছে রেইন, স্নো, ইন্টারফারেন্স এগুলোর সাথে সাসেপ্টিবল আর কি। এগুলো হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। একটা সিস্টেম, এরকম সিস্টেমের আমরা ইনপুট দিব, ট্রান্সমিটার থাকবে, মাঝখানে চ্যানেল, তারপরে রিসিভার, তারপরে আউটপুট ট্রান্সডিউসার। এটা ওয়্যার্ড হতে পারে অথবা ওয়্যারলেস হতে পারে চ্যানেলটা। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ওই যে মাইক্রোওয়েভ ইয়ে হয় ওই ইয়েতে যেতে পারে, যে আয়োনোস্ফিয়ারে এখানে যায়, আয়োনোস্ফিয়ারে ভেদ করে মাইক্রোওয়েভ যেতে পারে, যেই কারণে মাইক্রোওয়েভটাকে আমরা স্যাটেলাইট কমিউনিকেশনে ইউজ করি। মাইক্রোওয়েভ স্যাটেলাইট কমিউনিকেশনে ইউজ করা হয় এই কারণে, কারণ সেটা আয়োনোস্ফিয়ার ভেদ করে যেতে পারে। প্রশ্ন হতে পারে কেন মাইক্রোওয়েভ কেন আমরা স্যাটেলাইটে ইউজ করি, কারণ স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য আয়োনোস্ফিয়ার ভেদ করে কমিউনিকেশন করতে হবে, যেটা মাইক্রোওয়েভ ছাড়া সম্ভব না, সেটা মাইক্রোওয়েভ শুধুমাত্র করতে পারবে।
স্যার এখানে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর। স্যার এখানে স্যার আমরা কোন অ্যাপটা আমাদের কমিউনিকেশনের জন্য ব্যবহার হয়? সারফেস ওয়েব আছে, ডিরেক্ট ওয়েব এন্ড স্কাই ওয়েব। আমরা স্কাই, আমরা সারফেস ওয়েব, ডিরেক্ট ওয়েব, স্কাইপ এগুলো সবই ইউজ করি জি স্যার। কমিউনিকেশনের জন্য, সব ইউজ করে। আরো আছে তো, স্যাটেলাইটের জন্য, এটা তো কমিউনিকেশনের জন্য ইউজ করে। ঠিক আছে, ও ধরো যে মাটিতে আছে দুইটা লোক, তাদের জন্য সারফেস ওয়েব বা আচ্ছা স্কাই স্যার। ওয়েব। হ্যাঁ, এই আর কি। সবগুলো কমিউনিকেশনের জন্য ইউজ করে, মানে এক একটা পারপাজে ইউজ করে। বিভিন্ন রকম ওয়েব আমরা দেখতেছি। তো স্যাটেলাইটে আমরা কোনটা ইউজ করতেছি? স্যাটেলাইটে আমরা ইউজ করতেছি এই মাইক্রোওয়েভটা, স্যাটেলাইটে ইউজ করতেছে টাওয়ার সব। আর যে এটা যে দেখতেছি আমরা, এটা বলে টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন। টাওয়ার টু টাওয়ার যে কমিউনিকেশনটা হচ্ছে, এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন। ঠিক আছে, টাওয়ার টু টাওয়ার যে কমিউনিকেশনটা, এটা টেরিস্ট্রিয়াল কমিউনিকেশন। তো এভাবে আর কি এই কমিউনিকেশন গুলো দরকার হয় ইয়ে করার জন্য আমাদের। যে আমরা যে এখন যোগাযোগ করতেছি, যোগাযোগ ব্যবস্থা বেশ ডেভেলপ হয়েছে কিন্তু এসব কারণে আর কি। আমাদের কমিউনিকেশনের বিভিন্ন রকম যে টেকনোলজি ডেভেলপ হয়ে গেছে, যার কারণে আমরা ইজিলি একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছি। দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ওয়েব গাইডের স্ট্রাকচার দেখানো হয়েছে। যদি আমরা ল্যাব করতে পারতাম এখন সরাসরি, তাহলে ল্যাবে আমরা দেখতে পারতাম আর কি। কিন্তু আনফরচুনেটলি আমরা ল্যাব তো এখন করতে পারছি না ল্যাবের, সো একটু আমাদের ইয়ে আছে, ল্যাকিংস থাকছেই। তো যেখানে বলা হচ্ছে আমরা যে নর্মাল যে ট্রান্সমিশন লাইন আছে ওইখানে কেন মাইক্রোওয়েভ ইউজ করতে পারি না। হ্যাঁ, কারণ ওইখানে মাইক্রোওয়েভ ইউজ করা যায় না। এর কারণ হচ্ছে যে ওই 3 গিগাহার্জ এর উপরে গেলেই এই নর্মাল যে ট্রান্সমিশন লাইন আছে ওটা দিয়ে যাবে না, ওয়েভ যাবে না। তো সেই কারণে যেটা করা হয় যে ওয়েব গাইড ইউজ করা হয়, আমরা ওয়েব গাইডের থ্রুতে ট্রান্সমিট করি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার আর কি আমাদের। তারপরে ওই যে লস টস হয় এগুলো এখানে বলছে, লসের কারণেও আবার অনেক সময় ইউজ করা যায় না মাইক্রোওয়েভ। তো এখানে কিছু বেসিক ফিচার বলছে ওয়েব গাইডের, যেটার মধ্য দিয়ে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি আমরা ট্রান্সমিট করতে পারি, সেগুলো হচ্ছে ওয়েব গাইড। সো ওয়েব গাইডের কিছু ফিচার এখানে বলা হয়েছে। আর ওই যে এম ফিল্ড আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলতে 4 প্রকার। একটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক, এটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক, ট্রান্সভার্স ম্যাগনেটিক, আর হচ্ছে হাইব্রিড। তো এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের টাইপস। এম ফিল্ডের টাইপগুলো আমরা এখানে আলোচনা মানে এখানে দেখানো হয়েছে লিস্টগুলো। এটা হচ্ছে কি কি ধরনের ওয়েভ আছে, যেমন এক্স ওয়াই জেড। হ্যাঁ, এটা হচ্ছে 3D তে দেখাচ্ছে আর কি, 3 এক্সিস, 3 ডাইমেনশনাল যে ওয়েভগুলা, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। হ্যাঁ, 3টে এক্সিসের দিকে যায় এবং এক্সেও কম্পোনেন্ট থাকে, ওয়াইতে কম্পোনেন্ট থাকে, জেড এ কম্পোনেন্ট থাকে। 3 এক্সিসের কম্পোনেন্ট আছে এখানে। যেমন এক্স এ হচ্ছে যেমন ইএক্স এইচ এক্স, ওয়াইতে হচ্ছে ইউআই এইচ ওয়াই, আর জেড এ হচ্ছে ইজেড এইচ জেড। হ্যাঁ, এটা হচ্ছে 3 এক্সিস। 4th ডাইমেনশনটা হচ্ছে সময়, টাইম। হ্যাঁ, এটা আগে পড়ানোর কথা ওই যে ফিজিক্সে। 4th ডাইমেনশনটা হচ্ছে ওয়াই, সরি টাইম। তো এগুলা ব্যাখ্যা করছে এখানে কোন ধরনের ওয়েভ কি, এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলস দেখব। হ্যাঁ, তবে আমরা এটুকু এখন দেখে রাখি যে টিএম হচ্ছে, এটাকে প্রিন্সিপাল ওয়েভ বলা হয়।
টিএম যেখানে ইজেড এবং এজেড এর ভ্যালু 0 হয়, মানে এই যে ইজেড এবং এজেড এই দুইটার ভ্যালু 0 হয়, সেটা হচ্ছে টিএম। আবার টি যেটা, টিটাতে ইজেডটা 0 হয়, এই যে ইজেডটা 0 হয়, কিন্তু এজেড 0 হয় না। টিএম এ যেটা হয়, টিএম এ ইজেডটা 0 হয় কিন্তু এজেড, সরি, ইজেডটা 0 হয় না কিন্তু এজেড 0 হয়। আর হাইব্রিড যেটা হয় যেখানে ইজেড এবং এজেড দুইটাই নন জিরো। ওকে, এটা হচ্ছে মোডস, এগুলোকে মোডস বলা হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মোড 4 রকমের মোড আছে, একটা হচ্ছে টিএম মোড, একটা হচ্ছে টিই মোড, একটা হচ্ছে টিএম মোড, একটা হচ্ছে হাইব্রিড। হ্যাঁ, মোড। সো অ্যাটলিস্ট নামগুলো তোমরা খেয়াল রাখবা। আর এটা হচ্ছে কিভাবে ওয়েভগুলো প্রোপাগেট করে ওইটা এখানে দেখানো হয়েছে, ওয়েভের প্রোপাগেশনটা। এটা হচ্ছে টি মোডটা কিরকম, ইলেকট্রিক ফিল্ড এরকম, ঠিক আছে, সরি। তারপরে এটা হচ্ছে টি মোড, এটা হচ্ছে টিএম মোড। এখানে টি মোডে ইলেকট্রিক ফিল্ড দেখানো হয়েছে যে ব্লু কালারের যে লাইনগুলো সেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, রেড কালারের যে লাইনগুলো সেগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে টি মোডে, ট্রান্সভার্স ইলেকট্রিক মোডের জন্য। আবার টিএম এর জন্য কিন্তু আবার আরেক রকম, ওয়েভটা যাচ্ছে কিন্তু এদিক দিয়ে, ওয়েভ প্রপাগেট করতেছে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স লাইনস অ্যাপিয়ার অ্যাজ কন্টিনিউয়াস লুপস। এটা দেখো, তুমি যখন এই টি দেখতেছো তখন দেখো এটা কিন্তু লুপের মতো, ম্যাগনেটিক লাইনগুলা, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো লুপ, একটা লুপ তৈরি করতেছে, এরকম লুপ। আবার যখন টিএম করতেছে তখন এভাবে লুপ করতেছে। ইলেকট্রিক ফ্লাক্স লাইনস অ্যাপিয়ার উইথ বিগিনিং এন্ড এন্ড পয়েন্টস। দেখছো, মানে দুইটা জিনিস খেয়াল করো, যে ইলেকট্রিক ফ্লাক্স লাইনস যেগুলা, মানে ব্লু কালার যেগুলা, এগুলা হচ্ছে শুরু এবং শেষ, এভাবে যাচ্ছে ওয়েভগুলা। আবার এগুলা জাস্ট একটা লুপ তৈরি করে ফেলতেছে, ম্যাগনেটিক ফিল্ড গুলো একটা লুপ তৈরি করতেছে, ইলেকট্রিক ফিল্ড জাস্ট একটা লাইন তৈরি করতেছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আর কি। আর রেক্টিকুলার ওয়েভ গাইডের নিয়ে একটু বলছে আরো, আমাদের অত ডিটেলস আপাতত না জানলে চলবে। হ্যাঁ, এটা তো আমরা এতে যাবো না, এটা হচ্ছে বিভিন্ন রকম ওয়েভ গাইডের ছবি আর কি, আমাদের ল্যাবেও আছে এরকম কিছু ওয়েভ গাইড। হ্যাঁ, এটা হচ্ছে এইচ ব্যান্ড ওয়েভ গাইড, এটা হচ্ছে ই ব্যান্ড ওয়েভ গাইড, আমাদের এই দুটো আছে ল্যাবে, এইচ ব্যান্ডও আছে, ই ব্যান্ডও আছে। এছাড়া যদি আমরা ওপেন করলে আমরা দেখাবো আর কি কোনটা কি রকমের কম্পোনেন্ট। এখন এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যে মাইক্রোওয়েভ ওভেন কিভাবে কাজ করে। এটা আমি সেদিন বলি নাই, তো আজকে ইনশাল্লাহ বলতেছি ওভেন কিভাবে কাজ করে। ওভেনটা আসলে আমাদের সবার পরিচিত একটা ইয়ে আর কি, ইলেকট্রনিক কম্পোনেন্ট, মোটামুটি সবাই চিনি ওভেন, অনেকের বাসায় আছে, বা আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখি যে যেটা আমরা কিনি না কেন ওভেন থেকে ওরা গরম করে দেয়, ফাস্ট ফুড বার্গার টার্গার যাই কিনি, বার্গার পিজা বা সমোসা, ওভেনে গরম করে দেয়। তো এগুলো আমরা একটু দেখি যে কিভাবে ইয়ে করে, ওভেনটা কিভাবে কাজ করে। তো এটা জানার আগে আমাদের একটু হিস্ট্রি জানতে হবে। ওভেন কে আবিষ্কার করেছিলেন? ওভেন আবিষ্কার করেছিলেন ডক্টর পার্সি লেবারন স্পেন্সার। ডক্টর পার্সি লেবারন স্পেন্সার, এই ভদ্রলোক ওভেন আবিষ্কার করেছিলেন। তো ওভেন আবিষ্কারের একটা মজার ঘটনা আছে, তো আমি ওই টেকনিক্যাল ইয়েতে যাওয়ার আগে একটু ঘটনাটা বলি, একটা গল্প বলি। তো ডক্টর পার্সি স্পেন্সার হচ্ছে সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী। তো উনি এই এরকম ওয়েভ নিয়ে গবেষণা করতেন। তো যেটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তিনি একদিন সকালবেলা নাস্তা করেন নাই। তো উনি যেটা করেছেন, কিছু চকলেটের বার তার প্যান্টের পকেটে নিয়ে নিয়েছেন। চকলেট বার, এই যে কিটকেট বা ওই ধরনের যে ইয়েগুলা পাওয়া যায় চকলেট, হ্যাঁ ওই চকলেটের বার গুলা উনি প্যান্টের পকেটে নিয়েছেন। মানে ওই চকলেট গুলা দিয়ে তুমি নাস্তা সারবেন, তবে ল্যাবে কাজে তার এত ব্যস্ততা যে সময় পাচ্ছেন না নাস্তা করার, বাসায় ব্রেকফাস্ট করার সময় নেই। তো ওখানে গিয়ে উনি যখন কাজ করছেন, তো ওই সময় ম্যাগনেট্রন নামে একটা ডিভাইস আছে, ওখান থেকে ইয়ে হয়, মানে রেডিয়েশন তৈরি হয়। তো ম্যাগনেট্রন ওই ডিভাইসটা আনফরচুনেটলি
তিনি কাজ করার সময় অন হয়ে গিয়েছিল, সামহাও অন হয়ে গিয়েছে। উনি খেয়াল করলেন তার ওই যে পায়ে যেখানে পায়ের ওই যে প্যান্টের পকেটে যে চকলেট রাখা, ওখানে তার খুব মানে গরম লাগতেছে এবং চকলেটটা গলে গেছে, চকলেট গলে গেছে। তো তো তার মাথায় আসলো চকলেট কিভাবে গললো। হ্যাঁ, নিশ্চয়ই ওই ডিভাইসটা থেকে এমন কিছু বের হয়েছে যার কারণে চকলেটটা গলে গেছে। তখনও পর্যন্ত কিন্তু মানে আমরা মাইক্রোওয়েভ জানি, কিন্তু ওভেনের ব্যাপারটা এখন মানে যে মাইক্রোওয়েভে রান্না করা যায় সেই ব্যাপারটা আসে নাই। তো চকলেট গলে গেল। এরপরে তিনি দেখলেন যে না, ওখানে ম্যাগনেট্রন অন করা ছিল, ওখান থেকে মাইক্রোওয়েভ রেডিয়েশন হচ্ছে, যার ফলে চকলেট গলে গেছে। তারপরে তিনি যেটা করলেন, তারপরে এবার তিনি ইয়ে করলেন, কিছু পপকর্নকে রাখলেন, দেখলেন যে না সেগুলো ফুটতেছে, পপকর্ন লাফাচ্ছে, দ্যাট মিনস সামথিং ইজ দেয়ার। ওই আইডিয়া থেকে মূলত তিনি এই ওভেনের আইডিয়াটা পেয়ে যান যে না, তাহলে মাইক্রোওয়েভ দিয়ে রান্নাও করা যাবে এই ওয়েভ দিয়ে। এই কারণে যে মাইক্রোওয়েভ ওভেনে মাইক্রোওয়েভ সোর্স হিসেবে ম্যাগনেট্রন ইউজ করা হয়। মাইক্রোওয়েভ সোর্স হিসাবে ম্যাগনেট্রন ইউজ করা, মূলত 3 ধরনের মাইক্রোওয়েভ সোর্স আছে, ডিভাইস 3 ধরনের ডিভাইস আছে। একটা হচ্ছে ম্যাগনেট্রন, ম্যাগনেট্রন, তারপরে আরেকটা হচ্ছে সলিড স্টেট গান অসিলেটর, সলিড স্টেট গান, অসিলেটর। আচ্ছা, এখানে লেখা ঝামেলা মাউস দিয়ে, ঠিক আছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আশা করি। এটা কষ্ট করে খুব। আরেকটা হচ্ছে ক্লাইস্ট্রন এমপ্লিফায়ার। তো আমাদের এখানে 3 ধরনের ডিভাইস, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ম্যাগনেট্রন, একটা হচ্ছে সলিড স্টেট গান অসিলেটর, আর একটা হচ্ছে ক্লাইস্ট্রন এমপ্লিফায়ার। ঠিক আছে, 3টা সোর্স আছে। তো আমাদের ল্যাবে কিন্তু 2 আর 3 আছে, 1 নম্বরটা নাই, মানে ম্যাগনেট্রন নাই। ম্যাগনেট্রন নাই কারণ হচ্ছে আমাদের ল্যাবে কোনো ওভেনও নাই, ওভেন থাকলে এটা ম্যাগনেট্রন থাকতে পারতো। হ্যাঁ, এটা আর কি। তো এভাবে মূলত ওভেনটা আবিষ্কৃত হয়। এরপর আসো যে ওভেনের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। Microwave radiations generated by a magnetron pass through the exposed food. যে এক্সপোজড ফুডের মধ্য দিয়ে কিন্তু মাইক্রোওয়েভটা রেডিয়েট যায়, ক্রিয়েট ডাইইলেকট্রিক হিটিং উইদিন দ্য ফুড। ফুডের মধ্যে ডাইইলেকট্রিক হিটিং তৈরি করে। দিস ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অন হুইচ এ মাইক্রোওয়েভ ওভেন ওয়ার্কস। মানে ওই ফুডের মধ্যে যে মলিকুলগুলো আছে, যে পরমাণুগুলো আছে, সেগুলো মানে অণুগুলো আছে, সেগুলোকে উত্তপ্ত করে, সেগুলো ভাইব্রেট করে। সেগুলো যে ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের ফলে একটা হিট তৈরি হয়। ঠিক আছে, এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা ওভেনের ছবি আর কি, এটা ওভেনের ছবি দেখাচ্ছে। যেমন ইলেকট্রিসিটি ফ্রম দ্য ওয়াল আউটলেট ট্রাভেলস থ্রু দ্য পাওয়ার কোড অ্যান্ড এন্টার্স দ্য মাইক্রো ওভেন থ্রু এ সিরিজ অফ ফিউজ অ্যান্ড সেফটি প্রোটেকশন সার্কিটস। মানে হচ্ছে যে যে আউটলেট গুলো আছে ইলেকট্রিসিটি, যে ওয়ালের যে সুইচ গুলো আছে, এখান থেকে প্রথমে যাচ্ছে কিছু ফিউজ থাকে, তারপর সেফটি প্রোটেকশন সার্কিট থাকে, ওগুলোর মধ্য দিয়ে সে ওভেনে যাচ্ছে। যখনই আমরা ওভেনের ডোরটা লাগাই দেই, an electrical path is established, যখনই ওভেনে আমরা এটা লাগাই দিব, তখন একটা ইলেকট্রিক্যাল পাথ তৈরি হবে এবং ইন্টারলক সুইচ থাকে এটার সাথে সাথে। এখন sensing that all systems are set to go, the signal activates the triac, এতে করে ট্রায়াকটা অন হয়। এই ট্রায়াক কি করে, একটা ভোল্টেজ তৈরি করে, হাই ভোল্টেজ ট্রান্সফরমারের দিকে একটা পাথ তৈরি করে। এখন হাই ভোল্টেজ ট্রান্সফরমারটা কি করে, ওদের স্পেশাল একটা ডায়োড থাকে ওইখানে, একটা ক্যাপাসিটর অ্যারেঞ্জমেন্ট থাকে, যেটার কারণে
টিপিক্যাল যে হাউস হোল্ড ভোল্টেজ আছে 220 ভোল্ট, এটা 3000 ভোল্টে আপ করে ফেলে, ঠিক আছে, স্টেপ আপ করে। ট্রান্সফরমারটা হচ্ছে তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, এবং তার সে ভোল্টেজটাকে 220 ভোল্ট থেকে 3000 ভোল্টে আপ করে ফেলতেছে। দেখো মানে কত বিশাল ভোল্টেজ। এরপরে কি হয়, ম্যাগনেট্রন কনভার্টস দ্য হাই ভোল্টেজ ইনটু দ্য মাইক্রো ফ্রিকোয়েন্সি ফর কুকিং। ম্যাগনেট্রন কি করে, ম্যাগনেট্রন ওই যে হাই ভোল্টেজটাকে, এই যে দেখতেছো ম্যাগনেট্রন, সে হাই ভোল্টেজটাকে কনভার্ট করে মাইক্রোওয়েভে। এখন এই মাইক্রোওয়েভটা কি করে, মাইক্রোওয়েভটা একটা ওয়েভ গাইডের মধ্য দিয়ে যায়, মাইক্রোওয়েভটা একটা ওয়েভ গাইডের মধ্য দিয়ে যায়। দ্য ওয়েভ গাইড ফিডস দ্য এনার্জি ইনটু দ্য স্টিরার, মানে এখানে একটা যে ব্লেডের মতো একটা জায়গা থাকে সেখানে দেয়, বা ওটা কুকিং চেম্বারে চলে যায় ওই ব্লেডের মাধ্যমে। যখনই দরজাটা খুলে ফেলা হয়, মানে ডোর ইজ ওপেন, অথবা টাইমার যখন 0 হয়ে যাচ্ছে, মাইক্রোওয়েভ এনার্জি স্টপস, তখনই মাইক্রোওয়েভটা স্টপ হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ওয়ার্কিং প্রিন্সিপাল, কিভাবে কাজ করে মাইক্রোওয়েভটা, মাইক্রো ওভেন কিভাবে কাজ করে। এটা হচ্ছে মূলত সেই কথাটা এখানে আমরা বলছি, মাইক্রো ওভেন কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এটা অনেক সময় পরীক্ষা দিতাম, তো এখন যেহেতু ওইরকম কনভেনশনাল পরীক্ষা হবে না, সো জাস্ট তোমরা কনসেপ্টটা নিয়ে রাখো, আর সেভাবে হয়তো আসবে না আর কি। ওকে, তবে এটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে এই জিনিসটা, মাইক্রোওয়েভের ব্যাপারটা, ওভেনের ব্যাপারটা। স্যার এটা যদি স্যার একটু রিপিট করতেন স্যার। আচ্ছা ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে যে ওভেনের জন্য আমরা যেটা করতে হয়, যে এটা হচ্ছে স্ট্রাকচার, ওভেনের স্ট্রাকচার। ধরো এটা হচ্ছে পাওয়ার আউটলেট আর কি, আউটলেট, এখান থেকে তো তুমি কানেকশন দিলা ওভেনের জন্য, তো ভোল্টেজটা গেল এখানে, যাওয়ার পরে যেটা হয়, যদি সবকিছু ওকে থাকে, তুমি টাইমার সেট করে দিচ্ছ, দরজা লাগাই দিচ্ছ, তো সেফটি টেফটি সব ঠিক আছে, তখন ট্রায়াকটা অ্যাক্টিভেট হবে, ট্রায়াক সে অ্যাক্টিভেট হয়ে ওই যে ভোল্টেজ যেটা ছিল আমরা যেটা দিচ্ছি, সেই ভোল্টেজটাকে সে ট্রান্সফরমারের সাথে কানেক্টেড করে দিবে, মানে ট্রান্সফরমারে পাঠিয়ে দিবে, ট্রায়াকের মাধ্যমে যাবে। যখন ট্রান্সফরমারে গেল, ট্রান্সফরমারটা করলো কি, যে 220 ভোল্টটাকে সে হাই ভোল্টেজে কনভার্ট করে ফেলবে। হাই ভোল্টেজ মানে 3000 ভোল্ট, সে 3000 ভোল্টে কনভার্ট করবে, স্টেপ আপ করবে, যে যেটা আছে। সো স্টেপ আপ করার পরে এই 3000 ভোল্টটাকে, 3000 ভোল্টটা চলে যাবে কোথায়, ম্যাগনেট্রনে চলে যাবে, ম্যাগনেট্রন। সো ম্যাগনেট্রন করবে কি, এই 3000 ভোল্ট পেয়ে সে ইয়ে করবে, সে মাইক্রোওয়েভে পরিণত করবে, ওটাকে মাইক্রোওয়েভ রেডিয়েশন হবে, মাইক্রো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করবে। সেই মাইক্রো ফ্রিকোয়েন্সিটা যাবে ওয়েভ গাইডের মধ্য দিয়ে, ওই যে চেম্বারে যাবে যেখানে তুমি ফুডটা রাখছো, ফুড রাখার যে চেম্বারটা, ওইখানে সে পাঠিয়ে দিল ওই হাই ফ্রিকোয়েন্সিটাকে, হাই ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভটাকে সেই চেম্বারে পাঠিয়ে দিল। তারপরে তো রান্না হয়ে যাবে আর কি, যখনই টাইমার ইয়ে চলে আসবে বা তুমি দরজা খুলে ফেলবা, তখনই ওই ইয়েটা অটোমেটিক অফ হয়ে যাবে, এই সিস্টেমটা মানে ম্যাগনেটরটা অফ হয়ে যাবে। তাহলে দেখো এই যে কত হাই ফ্রিকোয়েন্সি এখানে যাচ্ছে, 3000 ভোল্ট, 220 ভোল্টকে স্টেপ আপ করে 3000 ভোল্ট করতেছে। সেই 3000 ভোল্টের মাধ্যমে ম্যাগনেট্রন অন হচ্ছে, এবং ম্যাগনেট্রন এজ এ রেজাল্ট মাইক্রোওয়েভ জেনারেট করতেছে, সেই মাইক্রোওয়েভ গিয়ে খাবারের ওখানে যাচ্ছে, সেই খাবারটা ওই যে আবার ব্লেডের মতো আছে, মানে ফ্যান আর কি, একটা ফ্যানের মতো আছে, সেটা ঘুরতেছে, মাইক্রোওয়েভ যখনই যাবে সেটা ঘুরে ঘুরে তোমার ওই যে যেখানে চেম্বার আর কি, যেখানে তুমি খাবার রাখো, চিকেন রাখো বা বিরিয়ানি রাখো, যেটাই রাখো, ওইখানে যায়, ওইখানে গিয়ে সে ওইটাকে ঘুরাইতে থাকে। যে একটা বাটি আছে, বাটিটাকে ঘুরাইতে হলে যেটা হয়, তোমার সব জায়গায় ওই যে ভেতরে যে মলিকিউল গুলো আছে, মাইক্রো ওই খাবারের মধ্যে যে পানির কণাগুলো আছে, সেগুলা ভাইব্রেট করে, সেগুলোকে ভাইব্রেট মানে মলিকিউলগুলো ভাইব্রেট করার ফলে একটা হিট তৈরি হয়, এতে করে তোমার খাবারটা গরম হয়।
ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি মাইক্রোওয়েভ ওভেনের প্রিন্সিপাল। এটাকে ইংলিশে ওরা ডিটেলস লিখছে আর কি এখানে। এই দেখো, এটা হচ্ছে ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার। এটা হচ্ছে ম্যাগনেট্রন ওয়েভ গাইডের মধ্য দিয়ে গেছে। তারপর এখানে একটা যে বলছিলাম একটা পাখার মতো আছে, এটা ব্লেডটা কেন ইউজ করে, যাতে করে সব দিকে সমানভাবে যায় ওয়েভগুলা, যাতে একদিকে না যায়। কারণ তুমি যদি এটা না রাখো সোজা সে নিচে পড়বে, তাই তো চাই না আমরা। আমরা চাই যাতে সব দিকে খাবারটা সব দিকে যাতে গরম হয়, এই জন্য আমরা এটা এই ব্যবস্থাটা করে আর কি। হ্যাঁ, এখানে কি এটা আমরা কেক রাখছে না, কেক কেক রাখছে এখানে, বা পুডিং কিছু একটা এরকম। তো এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের মানে কনস্ট্রাকশন এবং এটা কিভাবে কাজ করে। তো আমার মনে হয় এখন একটা অ্যাজ এন ইঞ্জিনিয়ার তুমি মনে হয় বলতে পারবা ওভেন কিভাবে কাজ করে, এটা বলতে পারার কথা। হ্যাঁ, কারণ আমি তো কি, সেলিম পারবা না? জি স্যার, পারবো স্যার, এখন হ্যাঁ, মোটামুটি স্যার। ইনশাল্লাহ। এটা হচ্ছে কথা যে হয়তো একটা সাধারণ লোককে তুমি বুঝিয়ে দিতে পারবা, দেখছেন যে ভাই এভাবে ওভেনটা কাজ করে, মানে এটা ভেতরে যে কত হাই ভোল্টেজ আছে সেটা আমরা চিন্তাই করতে পারি না। জি 220 স্যার, ভোল্ট আমাদের স্যার এটা তো স্যার আমাদের নতুন জানা হলো স্যার, যে 3000 ভোল্ট স্যার হ্যাঁ কনভার্ট হ্যাঁ করে হ্যাঁ, স্যার, জানা ছিল না। মানে হাই ভোল্টেজ দিয়ে তখন তুমি মাইক্রোওয়েভ জেনারেট করতেছো, সেই মাইক্রোওয়েভটা ওই খাবারের ওই কণা, মানে কণাগুলাকে বা অণুগুলাকে, পরমাণুগুলাকে সে ভাইব্রেট করে। ভাইব্রেট মানে বুঝছো তো, ভাইব্রেশন, ওই যে মোবাইল জি, ভাইব্রেট করি না আমরা, মানে কম্পন একটা কম্পন, সৃষ্টি হ্যাঁ করে। হ্যাঁ, কম্পন তৈরি করে। এতে করে যেহেতু তারা মুভ করতেছে, একটা আরেকটা ধাক্কা দেয় মুভ করলে, কারণ এরা তো একসাথে থাকে, তো একটা একটা ধাক্কা দিলে একটা হিট তৈরি হইতেছে, ওই হিটের কারণে খাবারটা গরম হয়, তখন আমরা আয়েশ করে ওটা খাই, এই আর কি। জি এইভাবে মাইক্রোওয়েভ ওভেন কাজ করে। জি ঠিক স্যার। আছে, এই স্যার স্যার তাহলে স্যার ম্যাগনেট্রনটা স্যার আমাদের চালু হইতে বা ওটাকে 3000 ভোল্ট তাহলে স্যার লাগতেছে। হ্যাঁ 3000 ভোল্ট লাগতেছে। জি স্যার। আচ্ছা, আর ম্যাগনেটটা হচ্ছে সোর্স আর কি আমাদের মাইক্রোওয়েভ। স্যার হ্যাঁ ওই যে হাই ভোল্টেজে পরে ওপাশে কানেকশন দেখলাম যে ডায়োড থেকে ক্যাপাসিটর হয়ে আপনার ইয়েতে গেছে, তাহলে কি পরে কি হলা? এই যে হ্যাঁ, এখান থেকে হ্যাঁ, এখানে একটা মেকানিজম আছে আর কি, এটা সার্কিট আছে এটা এখানে। কি মানে পরে কি ডিসি হয়ে গেছে নাকি বিষয়টা নাকি হ্যাঁ, এটা ডিসি করে ম্যাগনেটনে। ম্যাগনেট্রনে? হ্যাঁ হ্যাঁ, এই যে আবার দেখো এখানে তোমার আবার ফিউজ টিউজ থাকে, ফিউজ থাকবে যদি ওটা। হ্যাঁ, আমরা টাইমার দিয়ে রাখি তাই না, টাইমার দেয়। টাইমার কেন দেয়, যাতে করে একদম মানে ওই নির্দিষ্ট সময়ের পরে যাতে ইয়ে না হয়। আগে মনে হয় টাইমার ছিল না, আর প্রথম দিকে যে ওভেনগুলো ছিল, একটা মজার কথা বলি, প্রথম দিকে যেটা হতো, প্রথম দিকের ওভেনগুলো ছিল ফ্রিজের সমান। ফ্রিজ আছে না, এখন আমরা যে ফ্রিজ দেখি, ফ্রিজের সমান হতো ওভেনগুলো তখন। মানে ওই যে জাহাজে করে যখন ইয়ে যেত, মানুষ যখন মুভ করতো দূরে দূরে, মানে অনেক তো সময় লাগতো, মাস চলে যেত জাহাজে করে যেতে, এত প্লেনের অত সুব্যবস্থা ছিল না। তখন যেটা হইতো, তখন ওই যে ওভেন ইউজ করতো, এখানে জাহাজের মধ্যে ওভেন থাকতো, ওরা ওভেন ইউজ করতো। এবং ওই সময়ের ওভেনগুলা হচ্ছে যে মানে এই ধরনের যে সেফটি যে মানে ব্যাপারগুলো আছে, এখন যে ফিউজ টিউজ আছে, ট্র্যাক আছে, এই ধরনের জিনিসগুলো হয়তো তখন ওইভাবে ছিল না। সেফটির যে ব্যাপারগুলো, যে সার্কিটগুলো, সেফটি সার্কিটগুলো তখন ছিল না। মানে যে হয়তো তুমি টাইমার সেট করে দিছো, এরপরে সে অফ হয়ে যাবে, তখন হয়তো মানে নিজে খুলতে হইতো। এবং এটা যদি মিসম্যাচ করে তাহলে কিন্তু ওভেন ব্লাস্ট হয়। তোমার যদি একটু ওলট পালট হয়ে যায় তাহলে কিন্তু ব্লাস্ট হয়। শুনি না আমরা ওই সময়, শুনি ওভেন ব্লাস্ট হয়েছে, শোনা যায় তো মাঝে মধ্যে যে। জি জি স্যার। কারণ কি, কারণ হচ্ছে তোমার যে ভিতরের যে ইলেকট্রনিক যে কম্পোনেন্ট গুলো আছে, ওগুলা যদি সামহাও তোমার ইয়ে হয়, মানে আমরা ওই যে রিকোয়ারমেন্ট অনুসারে যদি সেট না করি সেক্ষেত্রে, বা কম দামি যদি দেই, হ্যাঁ, তাহলে হয়তো এটা ইয়ে হতে পারে আর কি, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের। হুম। আর এসিতেও কিন্তু সেম জিনিস, এসিরও কিছু ব্যাপার স্যাপার আছে, যে আমরা শুধু যে এসি ব্লাস্ট হয়েছে, কম দামি যদি গ্যাস ইউজ করে, সেক্ষেত্রে এসি ব্লাস্ট হবে। ফ্লেমেবল গ্যাস মানে হচ্ছে দাহ্য গ্যাস। স্যার ওই যে স্যার সিএফসি গ্যাস মনে হয় ইউজ করে স্যার এটা হ্যাঁ, সিএফসি গ্যাস গুলো ক্ষতিকর। এখানে এখন আবার কি একটা গ্যাসের ইয়ে আছে, টাইপ আছে, ওই টাইপটা এখন অফ করে দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু আমাদের যে কম দামি এসি গুলো আছে, কম দামি এসি গুলো সেগুলো ইউজ করে। তো আমরা তো এত কিছু বুঝি না, আমরা মনে হয় যে কম দামি এসি পাইতেছি এটাই তো বহুত কিছু। এই যে গ্রি আছে না, গ্রি আছে, তারপরে এই ধরনের যে এই চাইনিজ যে এসি গুলা,
হ্যাঁ ওগুলাতে এগুলা রিস্কি আর কি। তারপরেও আসলে আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটা আমরা চাই। মানে এখন আমরা যতই প্রযুক্তি ইউজ করতেছি তত কিন্তু আমাদের রিস্ক বেড়ে যাচ্ছে অন্যদিকে। সবচেয়ে বেটার হতেছে তুমি যদি একদম প্রাকৃতিক আলো বাতাসের নিচে থাকো, সেটাই সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ ফ্যান ভালো, তুমি এসি বাদে ফ্যান ইউজ করো, ঠিক আছে, কিন্তু এসি তে রিস্ক থেকে যাচ্ছে, কারণ এটা তো স্যার ক্ষতিও তো স্যার, এই যে এর আগে স্যার একটা দেখছিলাম স্যার, ওর যে গ্যাসটা স্যার, যে গাড়িতে আমরা যে এসি ইউজ করে বাইশে, এটা তো স্যার অনেক ক্ষতিকর আর কি। ক্ষতিকর তো। হ্যাঁ এখন মানুষ ইউজ করতেছে, কি করবে, এখন সব জায়গাতে তো এসি। জি স্যার। তুমি যে কোনো জায়গায় যাও এসি তো, এসি কমন হয়ে গেছে। হয়তো আমরা বাসা বাড়িতে সবাই এফোর্ড করি না বা আমরা সবাই লাগাই না, কিন্তু মানে যে কোনো জায়গায় বের হলে, যে কোনো আমি অফিসে যাই। জি স্যার, অনেকে স্যার ইচ্ছা না থাকলেও স্যার ব্যবহার করতে হচ্ছে, বিশেষ করে স্যার অফিসে যখন যাই, অফিসে হ্যাঁ তো হ্যাঁ অনেকের স্যার এসি। হ্যাঁ হ্যাঁ না চাইলেও ব্যবহার করতে। এখন তুমি কি যাও যে অফিসের ওরা কি মেনটেনেন্স করে কি না, এই জন্য যেটা করতে হয় টেকনিশিয়ান দিয়ে প্রতি মাসে অ্যাটলিস্ট চেক করানো উচিত যে কি অবস্থা এসি। আর এটা হচ্ছে যে স্যার মাসে স্যার বছরে করে কিনা স্যার মাসে। হ্যাঁ হ্যাঁ ইভেন আরেকটা তো ইম্পর্টেন্ট যে তুমি শীতের পরে যখন চালু করবে এসি, ধরো অনেকদিন শীতের সময় 2-3 মাস তো নাই, অফ রাখতেছে, এরপরে যখন চালু করবে, বা ধরো এখন যে করোনার কারণে হয়তো অনেক অফিস হয়তো হোম অফিস হচ্ছে, এরপর যখন আবার অফিস চালু করবে, তখন হুট করে এসি চালানো ঠিক না। তখন ওই যে লোকজন দিয়ে চেক করিয়ে তারপরে এসি অন করা ঠিক, মানে অন করতে হবে, কারণ কোনো না কোনো যদি ঝামেলা হয় তখন তো ইয়ে হইতেই পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই জি কারণে ইলেকট্রনিক জিনিসগুলো একটু এসব ব্যাপার খুব সতর্ক থেকে ইউজ করা উচিত আর কি। এবং এটা আমার মনে হয় যারা অফিস করো বা যারা চাকরি করো তারা নিজেদেরকেই বলা উচিত। হ্যাঁ 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 রেজাউল, খাবার ক্ষতি না বুঝি না। স্যার, হ্যাঁ ওভেনের খাবার ক্ষতি না। আচ্ছা সেম, ও কি বলছে বোঝা গেছে? কিছুই বুঝি নাই স্যার, বোঝা বুঝতে যায় না। পারেন, রেজাউল ভাই আপনি ওনার ওখানে মেসেজ স্যার করে ওই জন্য জানান আমাদেরকে। নেটওয়ার্কের সমস্যা মাঝে মাঝে হয় আর কি, হ্যাঁ এই জন্য হ্যাঁ স্যার হ্যাঁ বোঝা যাচ্ছে না আর কি। আপনি চ্যাটে জানান, চ্যাট বক্সে কিছু বলে জানান, রেজাউল ভাই নেটের প্রবলেম। হ্যাঁ নেটের সমস্যা হতে পারে। জি স্যার। যাই হোক, কারো কোনো ইয়ে থাকলে নেটের সমস্যা হলে আমি বলি যে যে ওই মেসেঞ্জার কি বলে ইয়েতে আর কি, টেক্সটে একটু জানাই দিলে ভালো হবে, তাহলে আমরা সবাই দেখলো কি ব্যাপার। কারণ নেটের সমস্যা হতে পারে, এটা এখন স্বাভাবিক ব্যাপার, আমাদের নেটের উপর অনেক চাপ, আমাদের ক্যাপাসিটি কম, তারপরে ইয়ে বেশি। যাই হোক এটা আর কি, যে মোটামুটি এই হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের স্ট্রাকচার। হ্যাঁ তো এখানে আসলে আমাদেরকে একটু সতর্ক হয়ে ইউজ করতে হবে, আমরা যেটা ইউজ করি না কেন। ওভেনও সেম, ওভেনও যদি টাইমার ঠিক মতো কাজ না করে তাহলে তো বিপদ। ঠিক টাইম মতো যদি এটা ক্লোজ না হয়, তার মানে যেটা হয় যে যখন আমি দরজা লক করে দিচ্ছি তখন কিন্তু সার্কিটটা অন হয়ে যাচ্ছে, ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে। যখনই আমি দরজা ওপেন করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ওপেন সার্কিট, মানে ওপেন হয়ে যাচ্ছে, তখন আর এটা কাজ করবে না। ওইভাবে ওরা সেট করে রাখে আর কি এসি গুলা, এই সরি এসি না, এই ওভেন গুলাকে, ওভেনের মেকানিজম। মানে এটা খেয়াল রাখবা, ওভেনে অলওয়েজ ম্যাগনেট্রন ইউজ করা হয় সোর্স হিসেবে, ওভেনে সোর্স হিসেবে। আচ্ছা ওভেনের খাবারে ক্ষতি আছে কি? হ্যাঁ ওভেনের খাবারে ক্ষতি আছে, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে, হ্যাঁ হ্যাঁ যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে আমরা ইয়ে, তো কিছু তো ইয়ে হবে, রেডিয়েশনের ফলে কিছু এফেক্ট থাকতে পারে এটার মধ্যে। তবে সবচেয়ে ভালো কি, এই যে মাটির ইয়ে আছে না, মাটির পাত্র, মাটির পাতিল, হ্যাঁ ওগুলাতে যে করে সেটা হচ্ছে সবচেয়ে ভালো আর কি। হ্যাঁ সিলফারের ইয়েও কিন্তু ভালো না, যে সিলফারের যে পাতিল, হ্যাঁ বা স্যার এই জন্য হ্যাঁ আগের মানুষের রোগ বালাই আসলে কম হইতো। হ্যাঁ আগের যারা মানুষজন ছিলেন দেখা যাচ্ছে তারা অনেক বছর বাঁচতেন। হ্যাঁ হ্যাঁ কিভাবে বাঁচতেন, যে কারণ তারা ফ্রেশ সবজি খাইতেন, মানে একদম ফার্মের মুরগি খেতেন না, ওরা একদম ঘরে পালিত মুরগি খেতেন। হ্যাঁ তারপরে শাক সবজি খেতেন বেশি, তাদের বাতাসটা ছিল ফ্রেশ। ওই সময় যে জি কি স্যার। বলে দূষণ ছিল না, বায়ু দূষণ ছিল না। এই আমাদের এইসব
মানে কি জানি ওজন স্তর ফুটাও হয় নাই। স্যার কলকারখানায় যে পরিমাণ হ্যাঁ, গ্রামের দিকেও আবার ওই যে কারখানা টারখানা থাকে, ইট ভাটা থাকে, ওগুলা থেকে অনেক ইয়ে তৈরি হয়, দূষণ হয়, বায়ু দূষণ হয়। মানে আমাদের সব দিকেই বিপদ। এই যে আমরা শহরে থাকি, শহরে থাকলে তো আরো বিপদ। ধরো যে তুমি লাইটের নিচে থাকতেছো, এসির নিচে থাকতেছো, তোমার বডি কিন্তু একদম ন্যাচারাল যে বাতাস বা ন্যাচারাল প্রকৃতির কাছে যেতে পারতেছে না। তোমার কিন্তু রোদে গেলে ভিটামিন ডি তৈরি হবে, ভিটামিন ডি পাবে শরীর, সেটা পাচ্ছে না, কারণ তুমি সারাদিন থাকতেছো লাইটের নিচে, কৃত্রিম আলোর নিচে থাকতেছো। এগুলো ক্ষতিকর। তুমি ফ্যানের নিচে থাকতেছো, তুমি কিন্তু ন্যাচারাল যে বাতাস ওটা পাচ্ছ না, বা তুমি এসির নিচে থাকতেছো। তো এভরিথিং কিন্তু আসলে আমাদের আসলে ব্লেসিং, এক ইন এ সেন্স ব্লেসিং, আমাদের কাজ কম, আরাম বেশি। বাট ওই যে এই আরামের চেয়ে ওই যে আগের দিনে মানুষ যে কষ্ট করতো সেটাই কিন্তু শরীরের জন্য দরকার ছিল। এই দেখো ওনারা কিন্তু জিম করতেন না, জিমনেশিয়ামে যাওয়া লাগতো না, ওরা খেতে কাজ করতেন, হেঁটে হেঁটে যাইতেন বাজারে। ওদের এই যে আমাদের মতো জিমে করা বা হাঁটা লাগতো না আর কি এত সময়। হ্যাঁ, তারা এমনি ফিট থাকতেন। যাই হোক, আবার তবে ওই সময় ইয়ে ছিল যে রোগশোক হইলে আবার মারা যেত, অল্প রোগে মারা যেত, কারণ ইয়ে ছিল না, ওই ওষুধ ছিল না। একটা জি সমস্যা, স্যার। এটা একটা ইয়ে ছিল আর কি। তবে হ্যাঁ, যারা মোটামুটি রোগশোক প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল তারা কাটে দিতে পারতেন আর কি অনেকদিন। একটা জিনিস খেয়াল করবো, এই যে করোনার ব্যাপারটা আমরা বলতেছি, মোটামুটি যারা আমরা অফিসিয়ালস লোকজন বা মোটামুটি একটু ঘরে বসা লোকজন, তাদেরই কিন্তু করোনা হইতেছে। কিন্তু যারা ওই যে শ্রমিক, মানে যারা কাজ করতেছে, দেখো তাদের কিন্তু খুব একটা করোনার কথা আমরা শুনি না। এর মানে কি, তাদের জি স্যার। ডেফিনেটলি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, কারণ তারা পরিশ্রম করতেছে, কায়িক পরিশ্রম করতেছে। হ্যাঁ, হয়তো অল্প খাচ্ছেন, তারপরে যেটা দরকার সেটাই খাচ্ছেন। রোদ আছে স্যার। হ্যাঁ, তারপরে হয়তো বেশি আমরা হয়তো অপ্রয়োজনীয় খাবার খাই। হ্যাঁ, যেটা দরকার নেই সেটাও খাইতেছি। ধরো যে দরকার নাই, তারপরে রেস্টুরেন্টে যাই আমরা খাইতেছি, আমরা বিরিয়ানি খাইতেছি, তারপরে নানা রকম বিকালে ধরো যে চাপ টাপ কত কিছু খাইতেছি, হয়তো আমরা এটা না খেলেও চলে। হুম, তারপরে আমরা এগুলো খাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এখন, এই ট্রেডিশন। এই কারণে তো রেস্টুরেন্ট গুলো ভালো ব্যবসা করে। ডিএর নিচে তো আনন্দ রেস্টুরেন্ট, বিকাল হলে তো ওইখানে ঢোকাই যায় না, বিকালে আর শুক্রবার দুপুর বেলা সব। স্যার হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আপনি তো বলতেছেন হ্যাঁ, মানে হ্যাঁ, এই নারায়ণগঞ্জে যে মসজিদে বিস্ফোরণটা হয়েছে, হ্যাঁ, মানে অনেকেই আসলে, যেমন আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি হুম, আর যেহেতু ইলেকট্রিক্যালে, হ্যাঁ, সেদিক থেকে অনেকেই প্রশ্ন করছে যে এর আসলে আসল কারণটা কি হইতে পারে। যেমন ওখানে বলা হচ্ছে যে মসজিদে যখন মানে নতুন করে আবার সুইচ দিছে, তখন ওখান থেকে ধরেন যে ফ্লাক্স কিছু হয়েছে এসির থেকে, তারপরে নিচে গ্যাস ছিল, গ্যাসের হুম, কারণে চাপে হয়তোবা হুম, মানে হুম, ওই ফ্লাক্সটা এসে গ্যাসের সাথে মিশে গিয়ে আগুনটা ধরে গেছে, এমন হ্যাঁ, হ্যাঁ, একটা বিষয়। হ্যাঁ, এটা আবার শুনছি আমি। হ্যাঁ, আবার কেউ বলতেছে, যেমন শামীম ওসমান বলছে যে তাহলে যদি এসি থেকে এটা হয়, তাহলে এসি কেন বাইরের গুলা ঠিক থাকলো, মানে বাহির দিয়ে কোনো সমস্যা হলো না, শুধু ভিতর দিয়েই হলো। মানে আসলে কি হইতে পারে বিষয়টা এখানে, কার থেকে, মানে গ্যাসের কারণেই হলো না এসির কারণেই গ্যাসটা ইয়ে হয়ে গেল, মানে ছড়া গেল? আচ্ছা, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ওই যেহেতু মসজিদটা তো আমি দেখি নাই, মসজিদ যেহেতু ইয়ে করা ছিল, হয়তো আমি ধরে মানে দিতেছি যে এটা স্যার, ক্লোজ ছিল। স্যার বিষয়টা মানে তদন্ত রিপোর্ট কি হোক সেটা আমরা মানে মেনশন করবো না, কিন্তু মানে হুম, আসলে আমরা কি বুঝতে পারি এখান থেকে কি আচ্ছা, হইতে হ্যাঁ, পারে? হ্যাঁ, আমার যেটা ধারণা সেটা আমি বলি, সেটা হচ্ছে যে মসজিদটা যেহেতু ইয়ে করে ফেলছে, সামহাও লক করা ছিল। হ্যাঁ, লক করা ছিল, মানে যেহেতু যখন নামাজ পড়ছিল তখন এসিডিসি অন, লক করা। জি, ওই সময়ে যেটা হইতে পারে যে কে যেন মসজিদের কোন একটা টাইলস বোধহয় ফাটা ছিল, তাই না? জি, টাইলস জি, ফাটা ছিল, হ্যাঁ, টাইলস ফাটা ছিল, এবং ওটার নিচে নাকি গ্যাস মনে হয় লিক হইতো ওইখান দিয়া, ওই ওখান ফাটা থেকে। টাইলসের। হ্যাঁ, 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 গ্যাস যে উঠতো এটা দেখাও গ্যাস গেছে উঠতো। ভিডিওতে। হ্যাঁ, গ্যাস উঠতো। তো যেটা হইতে পারে যে ওই গ্যাসটা জমে গেছে, গ্যাস জমতেছে, কারণ ওই সময় তো লক করে রাখছে যেহেতু এসি চলতেছে, গ্যাসগুলো ভিতরে জমা হয়েছে। এবং ওই জমার সময় যদি সামহাও মানে আগুন বা কিছু একটা কোনো একটা সাইডেও যদি হয়, তাহলে কিন্তু এটা পুরা ইয়ে ইয়ে হবে, জ্বলে যাওয়ার কথা। ওরকম কিছু একটা হয়েছে। এমনও হইতে পারে যে হয়তো সিগারেটও হইতে পারে, সিগারেটের ইয়েও হইতে পারে হয়তো, এটাও কিন্তু এটা উড়ে দেওয়া যায় না। ঠিক আছে। আচ্ছা,
হ্যাঁ সিগারেটের ইয়েও হতে পারে কারো। তারপরে এসি হয়তো এসি ওরকম ইয়ে না, কিন্তু যখন অন করছে অনের সময়ও ওই যে ওইটাকে আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হইতেছে আর কি, যে অন করার সময় যে একটা স্পার্ক হয়েছে, স্পার্কের কারণেই এটা বাসটা হইতে পারে। এটা খুব একটা ইয়ে না, মানে একদম যে আমরা ফেলে দিব তা না ইঞ্জিনিয়ারিং ইয়ে থেকে, এটাই সবচেয়ে যুক্তিযুক্ত। তবে যদি ইয়ে থাকতো, যদি সামহাও কোনো একটা ইয়ে মানে দরজা বা জানা যদি কিছু খোলা থাকতো তাহলে কিন্তু গ্যাস বাইরে যেতে পারতো। আমার মনে হয় গ্যাস বাইরে যেতে পারে নাই, গ্যাস ভিতরেই ছিল। বাইরে গেলে এটা খুব একটা এফেক্ট ফেলতো না গ্যাস, হ্যাঁ বের হয়ে যেত, কিন্তু মনে হয় বের হইতে পারে না, গ্যাসটা ভিতরে জমা হয়ে গেছে, এই কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তবে এসির ইয়েটা হতে পারে, তবে এসির মনে হয় পায় নাই না, এসির মনে হয় ইয়ে পাইছে, সব ঠিকঠাক পাইছে। তবে এটা তুমি করে দিতে পারো না, কারণ আমাদের তদন্ত কমিটির উপরে আমার বিশ্বাস খুবই কম, ওরা কি তদন্ত করে না করে। হ্যাঁ, তো এসিরও হয়তো কোনো লিকেজ থাকতে পারে, এসি লিকেজও থাকতে পারে, এটা একদম উড়াই দেওয়া যায় না, কারণ এসি গুলো তো মেইনটেনেন্স মানে কি আসলে কি রেগুলার করে মসজিদ গুলাতে এসি মেইনটেনেন্স করে? রেগুলার তো করে না স্যার কখনো এগুলা। এটা তো এরকম মনে হয় না বিষয়টা যে ওরা এগুলা করে। হ্যাঁ এগুলা ওরা তো জাস্ট নামাজ পড়তেছে এই সেই, রেগুলার মেইনটেনেন্স কিন্তু এসি গুলা করা উচিত মসজিদেও, কারণ মসজিদে তো শত শত মানুষ আসে। হ্যাঁ, কারণ কোনো একটা এসি যদি সমস্যা থাকে ওটা কিন্তু বাকিগুলোর হয়তো এফেক্ট করতে পারে যদি এই ধরনের সিচুয়েশন হয়। স্যার হ্যাঁ আর একটা বিষয় ওখানে দেখা গেছে, যেমন মানুষগুলো শুধু পোড়া গেছে, মানুষ তো এক একজনে ধরেন যে 95%, 80, 70, 60 মানে হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে, তো চামড়া পড়ে গেছে। কিন্তু একটা জায়গায় তো আগুন লাগলে নরমালি ধরেন যে ফ্লোর অথবা উপরে যে দেয়াল গুলা উপরে ছাদে, মানে এগুলা জায়গা তো মানে আসলে আগুন লাগলে তো একটা মানে সাজ দেখার কথা, মানে পুরো একটা ব্যাপার, কিন্তু ওরকম তো কোনো কিছু আসলে দেখা গেল না যেখানে আগুন লাগছিল এরকম বিশাল কিছু, আগুনের কোনো কুণ্ডলী যেখানে থাকবে সেখানে। হ্যাঁ ওই যে উপরে হ্যাঁ উপরে ইয়ে হয় না। এটাও তো আমরা দেখি না। হ্যাঁ, এটাও একটা, এটা আসলে দুঃখজনক ব্যাপার, এটা আসলে কেন দেখা যায় নাই। হ্যাঁ হ্যাঁ মায়াদুল ভাই কি আপনি টক শো দেখে আসছেন নাকি? আরে ভাই পুরাটা সম্পর্কে জানতে চাচ্ছেন? হ্যাঁ নারায়ণগঞ্জে কি কেউ আছে নাকি, নারায়ণগঞ্জের ছেলে পেলে কেউ আছে? মানে আমাকে প্রশ্ন করা হয়েছে, মানে আমরা তো এখানে অনেকেই বা অনেক বিশেষ প্রার্থী ভাইটাই বড় বড় ভাই আছে তো, হ্যাঁ তো হ্যাঁ ওনারা তো ইঞ্জিনিয়ারিং পড়তে আছেন, আপনি বলেন তো যে এখানে গ্যাস অথবা কোনটার কারণে কি হইতে পারে, এই জন্যই আসলে প্রশ্নগুলো করতেছি। মসজিদের ভিতরে ওরকম তো কিছু থাকে না, সব টাইলস ছিল, আর আসলে গ্যাসটা জন্য কারণ আসলে গ্যাসটা সবার যেভাবে স্পার্ক করলো যখন ফায়ারটা, ঠিক আছে, সবার গায়ে লাগছে, বাট এখানে তো কাঠ জাতীয়, তারপরে তবে ওইরকম আগুন হয় না, ওরকম কিছু ছিল না, এর জন্য এটা বোঝা যায় না। আবার টাইলস এর ওইখানে কিন্তু ওইভাবে ইয়ে হয় না। না না না, গ্যাসের আগুন ওইভাবে কিন্তু লাগে না কোনো দেওয়াল টেওয়াল এইভাবে। আবার আরেকটা জিনিস, এই 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 কারণে কিন্তু ইয়ে হয় না, এই যে বইগুলো সেভাবে পড়ে না, যেমন এই যে কোরআন শরীফ বা এই ধরনের যে এগুলো আছে এগুলো পড়ে না সাধারণত, কারণ হচ্ছে এটা হচ্ছে এটা সায়েন্টিফিক একটা রিজন আছে। হ্যাঁ ঠিক আমার ঠিক খেয়াল নাই, এটা হচ্ছে কেমিস্ট্রির ব্যাপার। হ্যাঁ কেমিস্ট্রির যারা তারা ভালো ভালো বলতে পারবে, কি একটা গ্যাসের বা কিছু একটা হয়তো কারণ ওখানে রাখে, তো ওই কারণে নাকি ইয়ে হয় না, মানে ওখানে আগুন কার্যকর হয় না, যদিও আমরা এটাকে ঠিক আছে। গ্যাসের আগুনটা তো সবসময় মানে বাতাসের সাথে চলে, হ্যাঁ এটা তো মানে এক জায়গায় স্থির ভাবে থাকে না। হ্যাঁ যাই হোক, তো আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, মেইন কথা হচ্ছে যে যেখানে এসি আছে বা এই ধরনের ইয়ে আছে, ঘটনা ঘটে যাওয়ার পরে তো হাই হতাশ করে লাভ নাই, আমাদেরকে আগে সতর্ক থাকতে হবে, যে যেখানে অফিসে থাকি বা আমরা বাসায় থাকি বা এইসব মসজিদ টসজিদে গেলেও বলতে হবে যে হুজুরদের বা যারা আছে মসজিদ কমিটি তাদেরকে বলতে হবে যে আপনারা রেগুলার চেক করান, অ্যাটলিস্ট মাসে না পারে অন্তত 2-3 মাস অন্তর অন্তর এসিটা চেক করান যে সব ঠিকঠাক আছে কিনা, এটা আমাদের বলা উচিত নিজ দায়িত্বে, যেহেতু আমাদের প্রত্যেক পাড়া মহল্লাতেই মসজিদ আছে, মসজিদে হয়তো যাওয়া আমাদের ভার্সিটির গুলো চেক করে স্যার। ভার্সিটি গুলো চেক করে, হ্যাঁ ওগুলা চেক করে, ওগুলা চেক করে, তারপরেও মানে এটা বলতে হবে আর কি, ওই ভার্সিটির ইয়ে থাকে না ফ্লোর ইনচার্জ যে থাকে তারা বললেই হবে যে ভাই তুমি ইয়ে করো স্যার যেখানে আমরা
যেখানে এত শত শত ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, হ্যাঁ তাদের হ্যাঁ যদি এতটাই না থাকে, বাইরে তো থাকেই না স্যার। হ্যাঁ হ্যাঁ। এখন যারা মেনটেন করে তারা তো আর ইঞ্জিনিয়ার না। যেমন এসি নষ্ট থাকে, আমাদের সেটা প্রায় ঠিক আছে। ক্যাম্পাসে এসি নষ্ট থাকে, সেমিস্টার শুরুতে এসি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার আছে আর কি। আসলে আমাদের আসলে মেইন কথা হইতেছে বাংলাদেশে সবাই তো একটু 2 নম্বরের চিন্তা ভাবনা করে, তো এই কারণে দেখা যায় যে ঝামেলাগুলো তৈরি হয় আমাদের। না হলে মসজিদ কমিটি কেন এটা কি করলো না? এই যে গ্যাস বের হয়, তাদের তো উচিত ছিল যখন এটা তাদের জানা হয়েছে সাথে সাথে ওই এখানে এটা সিমেন্ট টিমেন্ট দিয়ে কোনোভাবে হোক আবার একটা নতুন টাইলস লাগায় এটা বন্ধ করে দেওয়া। টাইলসের খরচ কত? টাইলসের খরচ কিন্তু বেশি। এটা তো এক ওয়াক্ত নামাজেই যদি সবার থেকে টাকা তুলে তাহলে তো মনে হয় টাইলসের টাকা হয়ে যায় নাকি? অবশ্যই স্যার, কারণ স্যার গ্যাসটা স্যার অনেক রিস্ক যুক্ত তো স্যার। হ্যাঁ হ্যাঁ কারণ যদি বদ্ধ জায়গায় কোনো গ্যাস আবার থাকে, পরিপূর্ণতার একটা মেচের কাঠি মারলে তো স্যার ফুল্লি হ্যাঁ, ভাবে আগুন ধরে যাবে যে এটা কোনো বলছি যে জায়গায়। জি কেউ স্যার, যদি সিগারেটও ধরায় বা একটা ম্যাচও করে, অবশ্যই স্যার। তাহলে তো এটা হয়ে যাবে। বা একটা এটা লাইটার। আসলে স্যার সবাই ওই জন্য অসতর্ক বিষয়টা, তারা আসলে ওইভাবে মনেই করেনি ব্যাপারটা যে কিছু একটা হতে পারে বড় ধরনের। হ্যাঁ হ্যাঁ, অবহেলা। ওই অবহেলা, কথা হচ্ছে অবহেলা, আমরা সব জায়গায় অবহেলাই করে যাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা আগাই। তো এটা জি ছিল স্যার। যে কিভাবে কিভাবে কাজ করে, রান্না করে, এটা বলছে আর কি। আমি যেটা বলছি এই যে ভাইব্রেট করে, ভাইব্রেশনের কারণেই এটা হইতেছে। আচ্ছা, এটার হচ্ছে 2.45 গিগাহার্টজ। হুম। 2.45 গিগাহার্টজ, এটা মনে রাখতে হবে। 2.45 গিগাহার্টজ হচ্ছে ওভেনের ফ্রিকোয়েন্সি। স্যার হ্যাঁ নরমালি তাহলে একজন এই ধরেন যে ওভেন ইউজ করবে, নরমাল সাধারণ, হয়তো সে তেমন কিছুই জানে না, তাহলে হ্যাঁ সে হ্যাঁ, আসলে এটা ইউজ করতে করতে সে কিভাবে বুঝতে পারবে যে এটা কোনো সমস্যা হচ্ছে বা সমস্যা আছে? তার তো একটু বোঝার দরকার নেই, সে শুধু দেখবে যে টাইমারটা ঠিক আছে কিনা, সে টাইম সেট করে দিবে হুম, এবং সে মানে অনুসারে সে করবে। তাকে অত কিছু চিন্তা করতে হবে না, ভিতরে কি হইতেছে না হইতেছে তার জানারও দরকার নেই। টাইমিংটা বুঝলেই হবে। হ্যাঁ, টাইমিংটা বুঝতে হবে, টাইমটা সে ঠিক মতো দিতে পারলে হচ্ছে, মানে কোন খাবারের জন্য। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাত্র, ওভেনের জন্য কিন্তু আলাদা আছে, বাটি আছে। অন্য বাটি দিলেই কিন্তু ঝামেলা ভিতরে, ঠিক আছে? ওভেন ওভেন প্রুফ বাটি দিতে হবে, অন্য বাটি দেওয়া যাবে না। স্যার টাইমারটা তো তাহলে স্যার খুব ভালোভাবে জানতে হবে। যদি কোনো একটা খাদ্য স্যার যদি তৈরি হতে যদি আধা ঘন্টা সময় লাগে, সেখানে যদি 35 মিনিট দিয়ে দেয় টাইমিং, তাহলে তো স্যার ওখানে তো প্রবলেম হয়ে যাবে। 5 মিনিট বেশি চললে তো হ্যাঁ, ওটা ওটা ঠিক খাবারের খাট। প্রবলেম হবে, কিন্তু এমনি অন্য হুম, প্রবলেম নেই, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। খাবারের। ওটা তবে তো হ্যাঁ, গরম করার জন্য বেশি ইউজ করা হয়, ওরা যারা হ্যাঁ, করতে ওটা তো করতে মূলত বুঝে যায় গরম করে। খাবার হ্যাঁ, ওই কতটুকু যারা তারা করে ওটা জানে এটা কতক্ষণ দিতে হবে। হ্যাঁ, একবারই করলে বোঝা যায় আর কি। তবে মানে আমাদের যারা এই বাসা বাড়িতে যারা মহিলারা আছেন তারা হয়তো ওইভাবে, তাদের শুরুতে তো জানতে একটু সমস্যা হবে আর কি। স্যার অটোমেটিক ভাবে টাইম গুলো নিতে পারে না। এবার অটো অটো তো এখন সেট করা যায়, তাই না? অটো তো জি আছেই। স্যার, অটো আছে স্যার, হ্যাঁ, গরম অটো। হওয়ার সাথে অফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অটোটাই আর কি। যেমন আগে ম্যানুয়াল গাড়ি বেশি চলতো, ম্যানুয়াল একদম সব শিখতো যারা ম্যানুয়ালি চালাইতো, চালানো শিখছে। ড্রাইভিং কিন্তু ম্যানুয়ালিটা শিখায়, অটোটা শিখায় না। জি অটো স্যার, টাইম লাগে না, কিন্তু ম্যানুয়ালে হচ্ছে আসল ব্যাপার। যে ম্যানুয়াল শিখবে সে একদম পারফেক্ট ড্রাইভার, যে সে ম্যানুয়াল অটো এমনিতেই পারবে আর কি। ওটাই নিতে পারবে, এটা ব্যাপার না। তো এই কারণে আমাদেরকে যে মাইক্রো প্রসেসরে একদম 8086 শিখায়, তাই না? জি স্যার। 8086 জি স্যার, কেন 806। শিখায়? ওটা শিখায় কারণ ওইটা শিখলে পরবর্তী কাজগুলা মানে যে হায়ার লেভেলের কাজগুলো করা যায়। যেমন এবিসিডি জানলে কিন্তু পরবর্তী সময় এই যে আমরা এখন সেন্টেন্স গুলো পড়তে পারতেছি, কারণ আমরা এবিসিডি চিনি। বা এরকম আরবিতেও ওই যে আলিফ বা তা এগুলো জানলে আমরা কোরআন শরীফ পড়তে পারি। এ মানে আমাদেরকে একদম বেসিকে যেতে হবে, বেসিকটা জানতে হবে। আর অত ডিপে জানার দরকার নাই। যারা যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার, এই কারণে এটা আমি এখানে রাখছি আর কি, নাহলে আমি এটা রাখতামও না। দরকার নাই তো। কত ছেলে পেলে সব পাস করতেছে, বিবিএ টিবিএ পাস করতেছে, ওরা কি তো কিছু জানে? জানে না। আবার ডাক্তাররা যেমন জি স্যার। আমাদের ভিতরের কলকবজার কাহিনী জানে, ওটা আমরা জানি না। কিভাবে একটা মানুষ কথা বলে, কিভাবে তার হার্ট ইয়ে হয়, পাম্পিং করে, কিভাবে ফুসফুস কাজ করে, কিভাবে কিডনি কাজ করে, ফিল্টারিং এর কাজটা করে কিডনি। মানে এই যে আমাদের করে না, আমরা এই যে পানি করি না, এই যে ফিল্টার, জি স্যার। জি ফিল্টারের কাজটা করতেছে কিডনি।
তার জি জি শ্বাসের এটা কাজ করতেছে ফুসফুস। ওই ফুসফুসটা পরিষ্কার থাকে। যখনই আমরা ধূমপান করি, ধূমপান করলে ফুসফুসের দেয়ালে কালি জমতে থাকে। এক সময় পুরো কালো কালো হয়ে যায় ফুসফুস। যারা ধূমপাই, যারা জি স্যার। ধূমপান করে না তাদের ফুসফুস ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে। বক্ষব্যাধিগুলো যারা ধূমপাই তাদের বেশি হয়। আচ্ছা, যাই হোক, এটা দেখাইছে কিভাবে ফুড কাজ করে। এবার আছে রাডার আছে। রাডারের এটা সিম্পল আমি একটু দেখাই দিই। যে রাডারের এটা হচ্ছে ট্রান্সমিটার থাকে, তারপর একটা রিসিভার থাকে। তো এই যে রাডার যে ট্রান্সমিট করতেছে অ্যান্টেনার মধ্য দিয়ে রাডার পালস গুলো যায়। তো এখানে রাডার করে কি, ওই যে টার্গেটটাকে সে সেট করে, মানে এখানে ইকো পাঠায়, সে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি পালস পাঠাতে থাকে। কোনো কিছু গেলে ওইখান থেকে রিফ্লেক্ট হয়, নাহলে তো রিফ্লেক্ট হবে না। যখন এই রিফ্লেকশন হয়, রিফ্লেকশন থেকেই কিন্তু সে ক্যালকুলেশন করে বুঝতে পারে যে সে কোথায় আছে, এই এটা কোথায় আছে, রিফ্লেকশনের মাধ্যমে। এবং পরবর্তী ডাটা রেকর্ড করে তারপর প্রসেসিং করে ডিসপ্লেতে দেখায়। হ্যাঁ, তো এটা হচ্ছে এই ফর্মুলাতে ইউজ করে। The time delay between the transmitted pulse and the can be used to determine the distance to the target. মানে ডিসটেন্স এভাবে বের করা যায় টাইম ডিলে দিয়ে। টাইম কত স্যার লাগতেছে? হ্যাঁ স্যার বলতেছি স্যার, আপনি যে বললেন রাডারে ওখানে রিফ্লেক্ট হয়, মানে প্লেনের সাথে যখন রিফ্লেক্ট হয় হ্যাঁ তখন সে বুঝতে পারে। তাহলে কি স্যার যে আকাশের যে পথ আছে ওই পথ বরাবর তো স্যার সে সিগন্যালটা প্রেরণ করে না স্যার? হ্যাঁ, আকাশে সে একটা বিভিন্ন রাডার তো ঘুরতে থাকে, তাই না? রাডার তো হ্যাঁ, এটা তো ঘুরতে থাকে। ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় সে পাঠাতে থাকে, জি স্যার। সিগন্যাল পাঠাতে থাকে। যখনই কিছু একটা যায় তখন কিন্তু সে পায়, রিফ্লেকশন পায় আর কি, ইকো ও পায়, রিফ্লেক্টেড সিগন্যাল পায়। আচ্ছা স্যার, হ্যাঁ, মানে এমনি তো সে পাঠাতেছে, যখনই ধাক্কা লাগবে তখনই তখন সেটা। তো বোঝা গেল হ্যাঁ কিছু একটা আছে। হ্যাঁ, আর তো ওরা তো হয়তো ওই যে রাডার ইউজ করে ইয়েতে, কোথায় ইউজ করে আমাদের ইয়েতে আর কি, এরোপ্লেনের ওইখানে, তাই না? এয়ারপোর্ট জি গুলাতে স্যার, রাডার ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো জানে কোন পথে প্লেন আসবে, জি স্যার। তাই না? ওরা এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউজ করে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ রাডারের ক্ষমতা কত স্যার? সর্বোচ্চ ক্ষমতা রাডার তো রাডারই, এখন ওইটা আমার জানা নাই স্যার কয়টা রাডার আছে। স্যার বুঝতেছি না। শুভদা, আপনার নেট প্রবলেম। আর হ্যাঁ আমার একটা তাহলে ওখানে কোশ্চেন, হ্যাঁ সেটা হলো যে এই যে ধরেন যে এরোপ্লেন মানে বিমান যেগুলো চলছে আকাশপথে, স্যার তো আর তারের স্যার আমি ভিডিওটা অফ করে রাখছিলাম। আচ্ছা, কথা বুঝতেছি না আমি। শুভদা কি বলেন, বোঝা যায় স্যার, না। হ্যাঁ রাডারের মানে আমরা যে মানে ডিসটেন্সটা আছে না, যে হ্যাঁ ডিসটেন্সটার মধ্যে আমরা কমিউনিকেশনটা করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এই ডিসটেন্সটা কতটুকু হতে পারে? ও আচ্ছা, ডিসটেন্সটা ওরা সেট করে দেয় আর কি, ওই যে রাডারের ম্যানুয়াল অনুসারে, ফিক্সড কিছু নাই। কত কত রেঞ্জ পর্যন্ত যাবে ওইটা ওরা এখানে সেট করে দেয়, যে কতটুকু দরকার। এক এক জায়গায় তো এক এক রকম ইয়ে করে আর কি, স্যার সেট করা থাকে। মানে ওই যে আমি বলি এরোপ্লেন যে হাইটটা আছে ওই হাইট পর্যন্ত সেট করে দেয়, ঠিক আছে? হ্যালো আর স্যার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মানে আমার প্রশ্নটা ছিল ধরেন যে হ্যাঁ আমাদের এয়ারপোর্ট থেকে একটা বিমান কোন হুম জায়গার উদ্দেশ্যে রওনা দিল, তো এই বিমানটা মানে রাডারের মাধ্যমে যে কন্ট্রোল বা তারা যে যাচ্ছে, এটা আসলে কি ওই বিমানটা কোথায় কোন জায়গায় আছে, মানে এই বিষয়গুলো ঠিক কি প্রত্যেকটা এয়ারপোর্ট থেকে এটা কি ওনারা কন্ট্রোল করে, মানে এটা কি কম্পিউটারের মাধ্যমে ওনারা এটা দেখতে পায়, বা এই বিষয়গুলো কি হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এটাকে বিমান এয়ার ট্রাফিক কন্ট্রোলিং বলে আর কি। মানে এখানে ওরা ইয়ে যে করে, ওরা যে জানে যে কোথায় মানে যাবো। হ্যাঁ, যে যাচ্ছে ও কি শুধু নিজে নিজে কন্ট্রোল হয়ে গন্তব্যে চলে যায়, না 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 আসলে না এখান না না থেকেও তারা বুঝতে পারে? না না, ওটা সেট করা থাকে। কন্ট্রোলারই আছে তো, হ্যাঁ, ওটা সেট আলাদা করা রুম থাকে। আছে। হ্যাঁ হ্যাঁ, এই এটা সে কোন হাইটে যাবে এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ সেট করা থাকে। ওই কারণে এরা জানে, কন্ট্রোলাররা জানে। কিন্তু যখনই
হ্যাঁ। সে ওই যে হাইটে যাওয়ার কথা ওই হাইটটা না গিয়ে সে একটু নিচে চলে যায় বা একটু উপরে চলে যায়, তখনই কিন্তু বিপদ, তখনই কিন্তু এরা আউট অফ রেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা সেট করে দেয় যে হ্যাঁ এই রেঞ্জে থাকতে হবে, একটা পাত আছে ওদের। এখন নাহলে আকাশে আমরা কিভাবে ঠিক করব? এই যে বলে না, আকাশে কিছুদিন আগে আকাশে আকাশে কিন্তু ক্ল্যাশ হয়েছিল বিমানের, মনে আছে? কোথায় যেন, পাকিস্তান না কোথায় যেন মানে বিমান, সংঘর্ষ হয়েছিল। হ্যাঁ সংঘর্ষ হয়েছিল। কারণটা কি? কারণ ওই আকাশেও কিন্তু একটা নির্দিষ্ট হাইট, আকাশে তো হাইট ঠিক করে দিতে হবে, ওই হাইটে হাইটে দেখা গেছে যে সেম হয়ে গেছে পাত, সেম পাত হয়ে গেছে। তাহলে এই যে শত শত বিমান কিন্তু আকাশে ওড়ে, কিন্তু কারোর সাথে কারোর আসলে ক্ল্যাশ লাগে না। হয় না। কারণ কি? কারণ সব কিন্তু ওই ম্যাথমেটিক্যালি, মানে ওরা ম্যাথ করে বা ওরকম ক্যালকুলেশন করে কিন্তু ওরা সেট করে দিয়েছে এই বিমান এই সময়ে। এই যে ফ্লাইটগুলো আবার কিন্তু একটা একটা জানে যে কে কোথায় যাবে, ফ্লাইটগুলো ইন্টারন্যাশনাল একটা ইয়ে থাকে, তো ওরা ইয়ে জানে, তো ওই হিসাবে সেট করা। যখনই কেউ একটু ক্যালকুলেশনে ভুল করে, পরীক্ষায় ভুল করে হয়তো মার্ক কম পাবা, সমস্যা নাই, কিন্তু ওইখানে যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে তো লাইফই শেষ। ঠিক আছে? জি জি তারপর ওখানে তো একটা অবশ্যই নির্দিষ্ট দূরত্ব আছে না, যে হ্যাঁ হ্যাঁ আমি যে রোডে যাচ্ছি ওই রোডের সামনে ঠিক কত দূরে আর একটা বিমান হ্যাঁ আসতেছে, ওইখানে, হ্যাঁ ওইখানেও একটা ইয়ে থাকে, ওইখানে একটা রাডারের মতো ইয়ে থাকে যে বিমানের মধ্যেও, সেও আবার কিন্তু ইয়ে করতে থাকে, পালস পাঠাইতে থাকে বিমান থেকে। সেও যদি দেখে সামনে কেউ আছে তখন সে সেভাবে ব্যবস্থা নেয় আর কি। হয়তো তখন ওই যে পাইলট নিজে থেকেই একটু নিচে নেমে যায়, ওই রেঞ্জের মধ্যেই থাকে, বা সে ওইভাবে ব্যবস্থা নেয় যে যাতে করে ক্ল্যাশ না হয়। আর সব সময় তার এটা হয়তো ভুল কিন্তু খুব কম হয়, তাই না? দেখবা যে বিমানের ইয়েগুলো খুব কম, মানে অ্যাক্সিডেন্ট না না ভুল সাধারণত হ্যাঁ, কমই হয়। হ্যাঁ ওখানেও স্যার আবার ওই পাঠায় ইয়েগুলা রাডার। স্যার মাহিদুল ভাই যেটা বললো যে কিছুক্ষণ আগে, হ্যাঁ যে রাডারের মাধ্যমে তো শুধু স্যার আমরা শুধু কন্ট্রোল না, মানে স্যার লোকেশনটা জানতে পারি না স্যার, এটা তো হ্যাঁ আমরা কন্ট্রোল করতে পারি না, এরোপ্লেনের কন্ট্রোলিং তো নিজের কাছেই। হ্যাঁ ওটা আমাদের নিজের শুধু কাছে, স্যার হ্যাঁ কিন্তু ওটা জি ওনাকে স্যার। তো সিগন্যাল দিয়ে দেয়, পাইলটকে তো হ্যাঁ সিগন্যাল হ্যাঁ দেয় যে হ্যাঁ তুমি এইভাবে যাও আর কি। জি স্যার। এটাই তো শুধু স্যার আমরা রাডার লোকেশনটা জানতে পারি। লোকেশনে জানো, রাডার ওই যে জাস্ট মানে গ্রাউন্ড থেকে তাকে ইয়ে করছে, আর উপরে তো পাইলটের কন্ট্রোলিং তো আলাদা। সে হ্যাঁ তারটা তো ওইভাবে তার সেট করা থাকে যে কিভাবে কি চালাতে হবে, কোন রেঞ্জে থাকতে হবে। তবে আমার আমার ধারণা যে তোমার বাই রোডের চেয়ে কিন্তু এটা আসলে রিস্কি এরোপ্লেনের এটা, কারণ দেখো বাই রোডে কিছু হলে আশেপাশে লোকজন আসছে, কেউ ছুটে আসবে, হ্যাঁ খোলা জায়গা, জি স্যার কোথায় খোলা যায়, কিন্তু এরোপ্লেনে কিছু হলে সাগরে দেখা পড়ে গেল লাশও খুঁজে কোনো পাবে। কোনো সাগরে পড়ে গেল ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওই যে আল্লাহ আর কি, আল্লাহ যার হায়াত যেভাবে রাখছে সেটাই, ওটা জি হচ্ছে জি main কথা। তো এখানে দেখাচ্ছে আর কি রাডার মধ্যে কি কি ট্রান্সমিটার রিসিভার এগুলো দেখবা, এগুলো একটু আমি অত ইয়ে করি না। তারপরে ওই রাডার কিভাবে কাজ, আরো ডিটেলস এখানে বলছে, পালস রাডার কিভাবে কাজ করে, কন্টিনিউয়াস টাইম ওয়েভ রাডার কিভাবে কাজ করে। হ্যাঁ তারপর রাডারের অ্যাপ্লিকেশন কোথায়, মিলিটারিতে অ্যাপ্লিকেশন আছে, রাডার এখানে ইউজ করে মিলিটারিরা। হ্যাঁ তারপরে রিমোট সেন্সিং, মানে হচ্ছে যে ওয়েদার, তারপরে এই ধরনের এগুলোর জন্য ইউজ করা হয় ওয়েদারে। এটিসি যে এয়ার ট্রাফিক কন্ট্রোল, যেটা আমরা আলোচনা করতেছিলাম, এয়ার ট্রাফিক কন্ট্রোল জি ইউজ করা হয় এটিসি তে। জি জি তারপরে ল এনফোর্সমেন্ট, ওই যে রাস্তা দিয়ে কেউ দ্রুত পার হয়ে গেল কিনা, এটা হচ্ছে মানে স্পিড আর কি। স্যার রাডারটাও কি স্যাটেলাইট দ্বারাই নিয়ন্ত্রিত হয় নাকি? মানে না না রাডার রাডার তো রাডার আলাদা, নিচেই আলাদা? রাডারের নিজস্ব। নিজে স্যাটেলাইট। আহ, তারপরে হচ্ছে স্যার যে এয়ারক্রাফট সেফটি নেভিগেশনের জন্য ওই এয়ারক্রাফটের মধ্যেও কিন্তু থাকে রাডার, ওইখানে ওরা ইয়ে পাঠাতে পারে। তারপর শিপের মধ্যে থাকে, স্পেসে থাকে, জি হ্যাঁ স্পেস নেভিগেশনের জন্য ওই যে ইয়ের আর কি, নাসা টাসার মাইন ইন্সপেকশন, ওই মাটির নিচে কিছু আছে কিনা খনি টনি, তো আন্ডারগ্রাউন্ড পাইপ লোকেশন বের করার জন্য এগুলো থাকে। তারপর স্যার ওই যে তাহলে যারা মহাকাশে চলে যায়, হ্যাঁ বিভিন্ন গ্রহে যারা যাচ্ছে, হ্যাঁ ওই যোগাযোগটা তাহলে কিভাবে, মানে এটা রাডার না স্যাটেলাইট, অন্য এটা স্যাটেলাইটে, স্যাটেলাইট? ওইটা স্যাটেলাইট। আচ্ছা রাডার হচ্ছে মানে এর মধ্যে আর কি, রেঞ্জের মধ্যে, পৃথিবীর মধ্যে, বাইরে না।
এটা হচ্ছে ম্যাগনেট্রনের ছবিটা, যে ম্যাগনেট্রন ওভেনের মধ্যে থাকে, এটার ছবি হচ্ছে এটা, সেই এই জিনিসটা থাকে ম্যাগনেট্রন। এই যে ম্যাগনেট্রন is a vacuum tube oscillator that generates high power electromagnetic signals in the microwave frequency range। এটা হচ্ছে সেই ম্যাগনেট্রনের ছবি। ম্যাগনেট্রন কিভাবে কাজ করে এটা বলছে আর কি, দেখাইছে, ছবি দেখাইছে। আমরা অত ডিটেলস জানার দরকার, আমরা জাস্ট এটা জানি যে ম্যাগনেট্রন ইউজ করে এটা মানে আমরা ওভেনে খাবার গরম করি। তারপরে এখানে আরো কি কি জানি আছে। এখানে আমাদের মূল টপিক কোনটা স্যার? এটাই তো মানে কনফিউজ হয়ে যাচ্ছি, অনেকগুলা তো। হ্যাঁ হ্যাঁ, আমি যে মানে হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে, মাইক্রোওয়েভ আচ্ছা ওভেন রাডার। হ্যাঁ, মানে ওভেনের ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর রাডারের যে ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ রাডার কিভাবে কাজ করে এটা তো বলছে, এখানে লেখা আছে আর কি। হ্যাঁ, আমি যেটা মুখে বলছি ওইটাই ওরা এখানে লিখে দিচ্ছে। তবে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। তার রাডার কোথায় কোথায় ইউজ করে জাস্ট নামগুলো জানবা আর কি, ইউজ করে অত ডিটেইলস জানার দরকার নাই, জাস্ট নামগুলো। আর ডিটেইলস তো কারো ইচ্ছা থাকলে পড়বে, এটা সমস্যা তো নাই, যত বেশি জানবা ততই তো ভালো। আর এটা হচ্ছে যে ইয়ে করে, মানে সিকিউরিটির জন্য কিন্তু ইউজ করে মাইক্রোওয়েভ। কেউ বোমা টোমা নিয়ে যাচ্ছে কিনা ওই যে ইউজ করতেছে, ঠিক আছে। ওই যে মেটাল ডিটেক্টর আর কি, যে আমরা বিভিন্ন এতে গেলে বড় বড় শপিং মল বা রেস্টুরেন্টে গেলে অনেক সময় ঢোকার সময় বা বড় বড় হোটেলে ঢোকার সময় যে থাকে, এগুলো হচ্ছে মাইক্রোওয়েভ দিয়ে চেক করে। কিন্তু একটা কুকুর মানে যে অনেক সময় র্যাবেরা যায় যে সাথে কুকুর নিয়ে বেড়ায়, ওই কুকুরে কিভাবে বোঝে যে এই জায়গায় কোনো অস্ত্র বা কোনো কিছু? ও তাকে ওইভাবে ট্রেনিং দেয়, ওইটা হচ্ছে ইয়ে আর কি, স্মেল গন্ধর কারণে। ওরা তো তার অনেক বেশি তার ইয়েটা ভালো, মানে কুকুরদের ওই স্মেলটা ভালো, না না হলে মানুষের গন্ধ বুঝতে পারে কোন লোক তারে খাবার দেয়, সে চিনে ফেলে। আর কুকুর কিন্তু কালার ব্লাইন্ড, রং চিনে না। আচ্ছা আচ্ছা, এটা জানা আছে তো, কুকুর রং চিনে না, কিন্তু তাহলে সে চিনে কি, সে গন্ধটা চিনে। যে লোক তারে খাবার দেয়, আদর করে, সে কিন্তু তার কাছে ছুটে যায়। হ্যাঁ, আবার যদিও এখন আমরা ওই যে বেওয়ারিশ কুকুরগুলাকে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা নিচ্ছে সম্ভবত সিটি কর্পোরেশন, তাই না, দক্ষিণ সিটি কর্পোরেশন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার আসলে কতটাই যুক্তিগত? এটা আসলে কি, যেমন কুকুর টুকুর থাকলে হয় কি, তারা ওই যে ময়লা টলা খায়, মোটামুটি একটু পরিষ্কার রাখে। তারপরে ওই যে বিভিন্ন চোর ছেচর বা ওরা মানে চোর যাতে যদি কোনো অকারেজ দেখে ওরা কিন্তু চিৎকার করে। জি স্যার। মানে প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা দুটোই আছে, কিন্তু কিছু অসুবিধার জন্য আসলে এ ধরনের একটা উদ্যোগ এটা খারাপ দেখায়। এটা আসলে কি, এখন সবকিছু তো আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে, যেমন কুকুর বিড়াল ওরা আছে, আমাদের কাজে লাগতো। যে আমরা ছোটবেলায় বাস্তুসংস্থান পড়ছি না, আমরা বাস্তুসংস্থান। জি স্যার। বাস্তুসংস্থান কি ছিল, এটা একটা চেইন, কিন্তু সবাই সবার সাথে যে বন জঙ্গল গুলো স্যার এগুলো টিকে আছে তো স্যার বাস্তুসংস্থানের উপরে। হ্যাঁ, বাস্তুসংস্থানের উপরে, মানে একটা লিংক আছে, তাহলে কিন্তু হবে না। নাহলে শুধু মানুষ দিয়ে কি চলবে নাকি? মানুষ যদি আমরা শুধু বিল্ডিং করি, সব পশু পাখি মেরে ফেলি, তাহলে আর চলবে কেন? তাহলে তো হবে না। সবকিছুরই দরকার আছে আর কি। যাই হোক, এটা এখন অথরিটি কিভাবে চিন্তা করা যায় না। তো এগুলো হচ্ছে মাইক্রোওয়েভের অ্যাপ্লিকেশন, টোটাল অ্যাপ্লিকেশনটা দেখলে হবে। এখানে একটা এক নজর একটু দেখা লাগবে আর কি। এটা তো আমি ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভাইবা তারপরে কুইজের জন্য। জি স্যার। হ্যাঁ, এগুলো তো জিজ্ঞেস করতেই পারি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে। এবং রাডারের যেমন সিভিলিয়ান অ্যাপ্লিকেশন আছে, আবার মিলিটারি অ্যাপ্লিকেশন আছে। মানে সাধারণ লোকজনের কাজে লাগে কোনটা, আর হচ্ছে মিলিটারি বা আর্মিদের কাজে লাগে কোনটা। আবার এই মাইক্রোওয়েভ যেমন কমিউনিকেশনের জন্য ইউজ করে টেরেস্ট্রিয়াল আর স্যাটেলাইট। টেরেস্ট্রিয়াল হচ্ছে গ্রাউন্ডের যে কমিউনিকেশনটা হয় মাটিতে, ওটা হচ্ছে টেরেস্ট্রিয়াল। আর স্যাটেলাইট হচ্ছে যে আকাশে যে কমিউনিকেশনটা আমরা করছি, সেটা হচ্ছে স্যাটেলাইট। আর বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন আছে, হিটিংটা আছে। যেমন ওই যে বায়োমেডিক্যাল হয় অনেক সময়, ওই যে ক্যান্সারের যে হয় ওইখান করার জন্য, থেরাপির জন্য মাইক্রোওয়েভ ইউজ করার সময়, ঠিক আছে, ট্রিটমেন্টের জন্য আর ওই যে দেয় না, কি বলে, কেমোথেরাপি দেয় না, কেমোথেরাপিতে এটা অনেক সময় ইউজ করে।